নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বে আমরা দেখতে চলেছি তেজের বাবা তো সুধার খুব নাম করছে যে অনেক ভেবেচিন্তে দেখে শুনে আমার মা সুধাকে এই বাড়ির বৌমা করেছে। এরকম বউ এর আগে এই বাড়িতে একটাও আসেনি। তরিতা বলে, দিদিভাই যেভাবে ম্যাজিক করে সবটা সামলায়, এই ম্যাজিকটা কিন্তু আমাদেরকেও শিখতে হবে, তবে না সংসারে লক্ষ্মীশ্রী হবে, তাই না? ঠাম্মি তখন বলে, যাক, বড় বৌমাকে দেখে ছোট বৌমার তাহলে একটু সুবুদ্ধি হয়েছে। মনে মনে তরিতা বলে, সুবুদ্ধি তো আপনি তখন দেখবেন যখন আপনার বড় বৌমার দেবী অন্নপূর্ণা সাজার মুখোশটা আমি টেনে খুলে দেবো সবার সামনে। তারপর এই বাড়ির আদর্শ বউকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে নিজেই বের করবে। এই সমস্ত কথা ভাবতে থাকে মনে মনে তরিতা। ডলি তখন বলে, এ কি বৌদি, তুমি বাড়িতে রাখি পরাতে যাবে না? তখন তেজের মা বলে, তুই আর এই সমস্ত কথা বলে মনে করিয়ে দিস না রে, ও যে একটা শাস্তি পেয়েছে, ও এখন ওই বাড়ি যেতে পারবে না। আমি তখন বলে, নাও এবারে অনুষ্ঠান শুরু করো। তেজের মাকে বলে আশীর্বাদের থালা নিয়ে আসতে। ঠাম্মি বলে, আগে তেজ দাদু ভাইকে তোমরা সবাই মিলে রাখি পরাও। তখন তেজ বলে, না ঠাম্মি, এখনো সবাই আসেনি। এটা দেখে সবাই একটু অবাক হয়ে যায় এটা শুনে। তারপরে তেজ বলে, এই যে এবার সবাই চলে এসেছে। দেখা যায় যে তেজের সুধার ভাই বোনেরা সবাই চলে এসেছে এই বাড়িতে। তরিতা মনে মনে ভাবতে থাকে, এ কি, ওই বাড়ির লোকের সাথে তো সম্পর্ক রাখতে বারণ করেছে ঠাম্মি, তাহলে ওরা সবাই এখানে এসেছে যে? তরিতা বলে, দিদি ভাই, ঠাম্মির আদেশ না মেনে তুমি তোমার ভাই বোনদের এই বাড়িতে ডাকলে? তরিতা বলে, কই, আমাদেরকে তো আগে বলনি। আর সুধার ভাই বোনদেরও বলতে থাকে, আপনাদেরও বাবা বলিহারি, কোনো লাজ লজ্জা নেই, এইভাবে আপনারা মুখ উঠিয়ে এই বাড়িতে চলে এলেন। ঠাম্মি বলে, সুধা, তুমি আমার অনুমতি না নিয়ে ওদেরকে এই বাড়িতে ডেকেছো? তেজ তখন বলে, না না ঠাম্মি, ওনার কোনো দোষ নেই, আমি ওনাদের ডেকেছি। তখন তেজ ওদেরকে আপ্যায়ন করতে চলে যায়। ঠাম্মি তখন বলে যে তুমি আমাকে না বলে বৌমার বাড়ির লোককে ডেকেছো? তেজ বলে, হ্যাঁ। তরিতা বলে, বাবা, তুমি ঠাম্মির অনুমতি না নিয়ে দিদির বাড়ির লোককে ডাকলে? বাবা, শেষে এই দিনও দেখতে হলো। দাদা ভাই, তুমি দিদিভাইয়ের জন্য ঠাম্মির বিরুদ্ধে গেলে? তেজ বলে, আমি কারো বিরুদ্ধে যাইনি। ঠাম্মি তখন বলে, দাদু ভাই, তুমি জানো তো যে আমি সুধাকে বড়নাথ বৌমাকে কেন আর কিসের জন্য এই শাস্তিটা দিয়েছি? তেজ তখন বলে, আমি জানি যে ওনার বাড়ির লোক তোমার পুষ্পরাগের নেকলেসটা চুরি করেছিল, তাই জন্যই তুমি এই শাস্তিটা দিয়েছো। ঠাম্মি বলে, মনে আছে তো দেখছি, তাহলে এই কাজ কেন করলে? তেজ তখন বলে, সুধা তোমার কথা রেখেছে ঠাম্মি, সে তো তার বাড়ি যায়নি তার ভাই বোনদের রাখি পরাতে। ইনফ্যাক্ট আমি ওদের এখানে ডেকে পাঠিয়েছি, আমার আমন্ত্রণেই ওরা এখানে এসেছে, আর এই পুরো ব্যাপারটা আমি সুধার কাছ থেকে গোপন রেখেছি। তুমি তো বলো ঠাম্মি যে দোষ করেনি তার শাস্তি পাওয়া উচিত না? তখন তেজের বাবা বলে, তবুও তোর একবার মায়ের কাছ থেকে পারমিশন নেওয়াটা উচিত ছিল। অনুমতি আমি নেইনি ঠিকই, কিন্তু এই পরিবারের নিয়মও আমি ভাঙিনি। সুধার দাদা তখন বলে, আসলে তেজ আমাদের ডাকলো তো, তাই জন্য ওর কথা অমান্য আমরা করতে পারিনি। তেজ তখন বলে, আজকে সবাই সবার ভাই বোনদের নিয়ে আনন্দ করছে, এদিকে আজকে ডলি, রেশমি এরা সবাই আমাদের সাথে আছে বলে আমরা কত আনন্দ করতে পারছি। তাদের বিয়ে হয়ে গেলে কি এই ব্যাপারটা একই রকম থাকবে? তখন আমাদের মঙ্গল কামনা কে করবে? জ্যোৎস্না তখন বলে, বাবা ভাই, তুই তো দেখছি বউয়ের হয়ে সবটাই দেখছিস। না মানে তুই বউকে সাপোর্ট করতেই পারিস, তাতে আমার কোনো অসুবিধে নেই, শুধু একটা কথাই আমি বলতে চাই, সুধা এই বাড়িতে আসার পরেই কি তোর চোখটা খুলে গেল? এর আগেও তো এরকমটা অনেক হয়েছে, কই তখন তো তুই কিছু বলতে আসিসনি? এই বাড়ির বড় মা, মেজো মা, তারাও তো কোনোদিনও বাপের বাড়ি যায়নি তাদের দাদাদের রাখি পরাতে, কই তখন তো তুই কোনো কিছু বলিস? তাহলে শুধু সুধার বেলায় তুই কেন এটা দেখছিস? এদিকে দেখা যায় মেজো কাকিমুনির দাদা তখন সেই বাড়িতে এসে হাজির রাখি পরার জন্যে। এটা দেখে তো সবাই খুব অবাক হয়। মেজো কাকিমুনি খুব খুশি হয়, দাদা বলে পায়ে প্রণাম করে, তুই এসেছিস, আমি তো ভাবতেই পারছি না যে তুই আসবি। বলে, হ্যাঁ রে, ওই তেজ আমাকে ফোন করে ডেকে পাঠালো, তাই আমি চলে এলাম। এটা দেখে জ্যোৎস্না একটু অবাক হয়, তুই আমাকে ক্ষমা করে দিস বোন, আসলে বাবার শরীরটা খারাপ হয়, বাবাকে কয়েকটা দিন চেন্নাই নিয়ে যেতে হয়েছিল, তাই তোর খাবারটাও আমি কয়েকদিন পাঠাতে পারিনি। ঠাম্মি মনে মনে ভাবতে থাকে, মেজো বৌমার বাপের বাড়ি থেকে কদিন খাবার আসেনি, তাই জন্যই মেজো বৌমা মুড়ি খেয়ে থাকছিল। মেজো কাকিমুনি বলে, না না, আমার কোনো অসুবিধে হয়নি। তেজ বলে, এতদিন আসলে আমার চোখে আঙ্গুল দিয়ে কেউ দেখিয়ে দেয়নি রে দিদি, সুধা এসে এই ব্যাপারটা আমাকে বুঝতে সাহায্য করেছে, আজকে আমি মা মেজোমার কষ্টটা বুঝতে পারছি। এদিকে দেখা যায় তেজের মায়ের জন্য একটা পার্সেল আর একটা চিঠি এসেছে। তেজ গিয়ে সেটা নেয়, তেজের মাকে গিয়ে তেজ সেটা দেয়। তেজের মা বলে, এটা কে পাঠিয়েছে রে? তেজ বলে, এটা মামারা পাঠিয়েছে। তেজের বাবা তখন বলে, এত বছরে তো কেউ কোনো কিছু পাঠায়নি, তোর মায়ের জন্য তো কোনো চিঠি আসেনি। তেজ বলে, অল্প সময়ে আসতে পারেনি বলে এই চিঠি আর এই উপহার পাঠিয়েছে। এটা দেখে তো তেজের মা খুব খুশি হয়ে যায়, আনন্দে কেঁদে ওঠে। তেজকে বলে,
তুই আজকে আমাকে বড় খুশি এনে দিলি রে তেজ। সুধাও এটা দেখে খুব খুশি হয়। তরিতার বর তরিতাকে এসে বলে, দেখছো নাটক দেখছো? তরিতা বলে, হ্যাঁ, বাপের বাড়ি থেকে উপহার আসছে আর ঠাম্মির চোখের সামনে হচ্ছে, ঠাম্মি সবটা দেখছে, কিন্তু ঠাম্মি কিচ্ছু বলছে না। এদিকে সুধা মনে মনে ভাবতে থাকে, আজকে ঠাম্মির বিরুদ্ধে গিয়ে উনি আমার জন্য এত বড় কাজ করলেন। বাইরে থেকে দেখে যতটা শক্ত মনে হয়, ভেতর থেকে ততটাই নরম, ততটাই খাঁটি। তেজ বলে, ঠাম্মি, আমি তোমার অনুমতি নেইনি ঠিকই, কিন্তু তোমার নিয়মের অমর্যাদাও করতে চাইনি। তুমি যাদেরকে এই বাড়ির লক্ষ্মী বলো, যারা এই বাড়ির অন্নপূর্ণা, তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টাই করেছি মাত্র। ঠাম্মি বলে, আমার চুল এমনি এমনি পাকেনি দাদু ভাই, আমার অভিজ্ঞতা দিয়ে আমি বুঝেছি যে তুমি এগুলো কেন করেছো। বলেই ঠাম্মি হাসতে থাকে, মনে মনে ভাবতে থাকে, তাহলে বউয়ের প্রতি দাদু ভাইয়ের এবার টান হয়েছে। ঠাম্মি বলে, নাও এবার 16 কণা পূর্ণ যখন, তখন এবার রাখির উৎসবটা শুরু করে দাও। তরিতা ওর বরকে বলে, সত্যি দাদাভাই তোমার ঠাম্মির চোখের মণি, আজকে দাদাভাই এই কাজটা করেছে বলে ঠাম্মি এত সহজে মেনে নিলেন, কিচ্ছু বললেন না। এটাই যদি তুমি করতে, দেখতে যে কুরুক্ষেত্র বেঁধে যেত। তরিতার বর বলে, ছাড়ো তো, তোমার মাথায় এত বুদ্ধি আসতো না, এখন এত মিষ্টি দেখে আমার মাথা কাজ করছে না, আমি ওদিকে চললাম, হ্যাঁ, বলে চলে যায়। তরিতা বলে, ধুর বাবা, এদিকে হাত থেকে সব চলে যাচ্ছে, উনি চললেন মিষ্টি খেতে। এত এনার্জি খাওয়াতে না দিয়ে যদি কুবুদ্ধিগুলো কাজে লাগানোতে দিত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এরপরে রাখি উৎসব শুরু হয়ে যায়। ঠাম্মি মামা দাদুকে রাখি পরিয়ে দেন, জ্যোৎস্না তেজকে রাখি পরায়। এরপরে একে একে সবাই সবাইকে রাখি পরাতে থাকে। এদিকে দেখা যায় সুধার দাদার মেয়ে চিরকুটকে রাখি পরাতে যায়। চিরকুট বলে, এ কি করছো তুমি, এ কি বলে ফেললে, বউ কোনোদিনও বরকে রাখি পরায়? সুধার দাদার মেয়েটা বলতে থাকে, আরে আমি কি তোমাকে সত্যি সত্যি বিয়ে করেছি নাকি, আমি তো তোমার বউ নই, কিন্তু আজকের থেকে বোন হব, বলে হাসতে থাকে। রাখি পরাতে যায়, বলে যে আজকে আমার হাতে তোমাকে রাখি পরতেই হবে। হাতটা ছাড়িয়ে দিয়ে চিরকুট ওখান থেকে পালিয়ে যায়। চিরকুটের পেছন পেছন মেয়েটিও যায়। এটা দেখে তো সবাই হাসতে থাকে। এরপরে সুধাও তার ভাইদের রাখি পরিয়ে দেয়। মেজো কাকিমণিও তার দাদাকে রাখি পরায়। আমি বলে, আচ্ছা তাহলে সবার রাখি পরানো আর উপহার দেওয়া নেওয়া হয়ে গেছে? সুধা বলে, না ঠাম্মি, এখনো একজনকে রাখি পরানো বাকি আছে। সুধা ওপর থেকে ঠাকুরদাকে নিয়ে আসে, নিয়ে এসে আসনে বসায়, আর সুধা নিজেই রাখি বেঁধে দেয়। এটা দেখে সবাই খুব খুশি হয়, ঠাম্মিও খুব খুশি হয়। তরিতা জ্যোৎস্নার ব্রেন ওয়াশ করতে থাকে, বলে, দেখেছো দিদি, শুধু ঠাম্মিকেই নয়, দাদুকেও রাখি পরিয়ে তাদের মন জয় করে নিচ্ছে সুধা। কেমন হাতের মুঠোই করে রেখেছে। দিদিভাই যেভাবে বাড়ির সবাইকে হাত করছে, তাতে আমার আর তোমার কপালে কিছুই জুটবে না। জ্যোৎস্না মনে মনে ভাবতে থাকে, তাহলে কি সবটাই লোক দেখানো? সুধা কি বাড়ির সবাইকে হাত করার জন্য এমনটা করছে? দাদু বলে, বড়নাথ বৌমা, এই রাখি তো তুমি আমাকে পরালে, তাহলে তো তোমাকে একটা উপহার দিতে হবে। পকেট থেকে গীতবিতান বইটা বের করে দেন দাদু, দিয়ে বলেন, এটা কিন্তু তুমি নিশ্চয়ই পড়বে, কেমন? তো সুধা বলে, নিশ্চয়ই দাদু, এর থেকে বড় উপহার আবার কিছু হয় নাকি? দাদুকে যে শুধু ঘর থেকে এনেছি তা নয়, দাদুর জন্য কিন্তু মিষ্টিও এনেছি। এটা শুনে সবাই খুশি হয়। দেখে তো বিচ্ছু, ঝিনুক সবাই খেতে চলে আসে। সুধা বলে, এখন থেকে রোজ আমি এখানে নিয়ে আসবো তোমাকে। বাড়িতে দাদু থাকতে, গুরুজনেরা থাকতে কেন নাতি নাতনিরা তাদের আদর থেকে বঞ্চিত হবে বলো? দাদু বলে, একদম তুমি ঠিক বলেছো। ঠাম্মি চুপ করে থাকে। বড়রা মাথার উপরে থাকলে ছোটরা তাদের আদর পেয়ে বড় হবে, এর থেকে বেশি আর কি চাই? আর এর থেকে ভালোই বা আর কি হতে পারে? ঠাম্মি উঠে চলে যান। সুধা তেজকে বলে, আজকে আমার দাদা ভাই বোনদের এখানে নিয়ে আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার বসু মল্লিক। আজকের দিনটা আমি এইভাবে ওদের সাথে আনন্দ করে কাটাই। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। তেজ বলে, এবার আমি আশা করব যে আপনিও আপনার কর্তব্যগুলো আমার বাড়ির প্রতি পালন করুন। আপনার অতীতের ব্যাপারে ঠাম্মিকে কোনোদিনও কিচ্ছু বলবেন না। আজকে ঠাম্মির আদেশ পালন করে আপনি ওই বাড়িতে যাননি। আশা করবো এটা আপনি সারা জীবন পালন করবেন। না হলে? সুধা বলে, না হলে কি মিস্টার বসু মল্লিক? তেজ বলে, বসু মল্লিক ভালোর ভালো, খুব ভালো, কিন্তু খারাপের খারাপ কতটা খারাপ এটা আপনার কোনো ধারণা নেই। সুধা মনে মনে ভাবতে থাকে, মিস্টার বসু মল্লিক মুখে যতই কিছু বলুক, মনে মনে উনি আমার জন্য এতটা ভেবেছেন, এত কিছু করেছেন আমার জন্য, ওনার কাছে তত্ত্বের কথাটা লুকোনো কি ঠিক হবে? ভাবতে থাকে সুধা মনে মনে। এদিকে দেখা যায় ঠাম্মি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। তরিতা এসছে সেখানে ঠাম্মিরকে উল্টোপাল্টা বলতে সুধার ব্যাপারে। বলে যে, সুধা দিদি এত কিছু করে এটাই প্রমাণ করতে চায় যে দাদু তোমার কথা একটাও শোনে না, কিন্তু দিদিভাই যা বলে দাদু সব শোনে। ঠাম্মি তরিতার দিকে বড় বড় চোখ করে তাকায়। তরিতা ভয় পেয়ে যায়, বলে যে, না মানে ঠাম্মি, আমি জানি যে দিদিভাইয়ের মতো আমি সংসারের কাজে পটু নই, আমি ঠিক করে রান্নাটাও করতে পারি না, বলে কাঁদতে থাকে, নাটক করতে থাকে। ঠাম্মি বলে, যাক, এতদিনে এইটুকু কথা স্বীকার করেছো, এই অনেক। তরিতা বলে, আমি চেষ্টা করছি ঠাম্মি, আমি চেষ্টা করছি, কাজে আমি ওই রকম হলেও আমি তোমার মন মতো চলার চেষ্টা করছি, কিন্তু আজ অবধি তোমার মন পেলাম না আমি, বলতে থাকে আর কাদার ভান করতে থাকে। তরিতা বলে, আমি এটা তোমাকে বলতে পারি যে এই পরিবারের নিয়ম রক্ষার ক্ষেত্রে আমার থেকে বেশি কেউ কিচ্ছু করতে পারবে না, আর যদি এই পরিবারের নিয়ম কেউ ভাঙে, তাহলেও কিন্তু আমার চোখ এড়াতে পারে না। ঠাম্মি বলে, কি বলতে চাও তুমি? তরিতা চিনি আর ময়দার কৌটোটা নিয়ে আসে, সেখানে একটা লাল দাগ দেওয়া। বলে, ঠাম্মি এই দেখো, আমি এখানে কালকে লাল দাগ দিয়ে গিয়েছিলাম,
আজকে দিদিভাই সবার জন্য এত এত নিমকি মিষ্টি বানিয়েছে, তাও কিন্তু এর এতটুকুটাও শেষ হয়নি, দাগ পর্যন্তই রয়ে গেছে। তরিতা বলে, কেউ যতই অন্নপূর্ণা হোক না কেন, ম্যাজিক করে তো এসব করেনি, তাই না? ঠাম্মি কৌটোগুলো দেখতে থাকে, দেখে অবাক হয়। ঠাম্মি বলে, আমি তোমাকে বিশ্বাস করি না। বড়নাথ বৌমাকে ছোট করার জন্য তুমি এর আগেও অনেক চাল খেলেছো, মিথ্যে কথা বলেছো। তরিতা বলে, না ঠাম্মি, আমি মিথ্যে কথা বলছি না। আমি আবারও চিৎকার করে বলে, বড়নাথ বৌমাকে তুমি এর আগেও বিপাকে ফেলার চেষ্টা করেছো, আর আমি নিজে তার সাক্ষী। তরিতা বলতেই থাকে, আজকে আমি শুধুমাত্র সত্যিটাই তোমার সামনে এনে দিয়েছি ঠাম্মি। ঠাম্মি রেগে গিয়ে বলে, আর যদি তুমি মিথ্যে বলে থাকো, তার শাস্তি কিন্তু আমি তোমায় দেব। তরিতা বলে, আমি সেই শাস্তি মাথা পেতে নেব ঠাম্মি। আমি জানি যে তুমি আমার কথায় বিশ্বাস করবে না, তাই এবার আমার কাছে প্রমাণ আছে। ঠাম্মি বলে, কি প্রমাণ? তরিতা তখন ফোনের ভিডিওটা ঠাম্মিকে দেখিয়ে দেয়। ঠাম্মি দেখে বলে, এসব কি? ও তো সুধার বোন, আর ও তো সমুদ্র। আমাদের রান্নাঘরে ওরা এসব কি করছে? তরিতা বলে, হ্যাঁ ঠাম্মি, দিদিভাইয়ের বোন রোজ রাতে চলে আসে, আর আমাদের সমুদ্র এখানে উপকার করতে যায়। আমাদের সমুদ্র সবটা জানে। আমি বলে, এত মিষ্টি বানিয়ে কি করছে ওরা? বলে, ওরা তিনজন মিলে দিদিভাইকে বাড়ি থেকে ব্যবসায় সাহায্য করছে। ঠাম্মি শুনে খুব অবাক হয়। তরিতা বলে, শুধু তাই নয় ঠাম্মি, এর জন্য দিদিভাই মোটা টাকাও পাচ্ছে। ঠাম্মি তখন সুধার বলা কথাগুলো মনে করতে থাকে। যেই সময় সুধা ঠাম্মিকে প্রশ্ন করেছিল যে আপনিও তো একজন মেয়ে মানুষ, আপনি তাহলে যে ব্যবসার কাজে সাহায্য করছেন, সেই কথাগুলো। তরিতা বলে, ওই ব্যবসার টাকা দিয়ে রোজ রোজ গজাননের জন্য এত মিষ্টি নিমকি তৈরি করছে দিদিভাই, সেই জন্যই তো আমাদের জিনিস শেষই হচ্ছে না। ঠাম্মি সবটা শোনে আর চুপ করে দাঁড়িয়ে থাকে। তরিতা একের পর এক কথা বলতেই থাকে। তরিতা বলে, এই যে ঠাম্মি, দিদিভাই এত লুকিয়ে চুরিয়ে কাজ করছে, এর থেকে বড় নিয়ম ভঙ্গ আর কি হতে পারে? ঠাম্মি বলে, আমার বারণ করা সত্ত্বেও যদি বড়নাথ বৌমা এই সমস্ত কাজ করে থাকে, তাহলে তার শাস্তি বড়নাথ বৌমাকে পেতেই হবে। তরিতা তো পেছন থেকে খুব খুশি হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্ব নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।